দর্শক, নতুন রপ্তানি পণ্য হিসেবে আশা জাগিয়েছিল কৃষি পণ্য এবং আমরা লক্ষ্য করেছি গত কয়েক বছরে 5 থেকে 6 বছর মোটামুটি বেশ ভালোই এগুচ্ছিল এই কৃষি পণ্য রপ্তানি। কিন্তু 2022-23 অর্থ বছরে যখন এই কৃষি পণ্য রপ্তানিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হলো রপ্তানি নীতিতে এবং শিল্প নীতিতে, কিন্তু তারপরেই দেখা যাচ্ছে সেই অর্থ বছরেই রপ্তানি কিন্তু কমেছে প্রায় 27% মতো। কিন্তু কেন এই রপ্তানি কমছে এবং সেই সঙ্গে কৃষিপণ্য রপ্তানির যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনায় কেন বাংলাদেশ কাজে লাগাতে পারছে না, সেটি নিয়েই আমরা সাজিয়েছি আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। আর আজকে আমরা এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে পেয়েছি লিটন গ্রুপ অফ কোম্পানিজ যের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম লিটন, সিআইপি। জনাব লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ টেন পরিবার সহ সবাইকে আপনাদেরকে। আমি যে কথাটি শুরুতে বলছিলাম যে এই যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং কৃষি পণ্য রপ্তানিতে বাংলাদেশের একটি ব্যাপক সম্ভাবনা, যেহেতু কৃষিতে আমরা ভালো করছি, কৃষিতে বিভিন্ন রেকর্ডও বাংলাদেশের আছে, কিন্তু কৃষি পণ্য রপ্তানির শুরুটা যতটা ভালো ছিল এখন কেন সেটি অনেকখানি ম্লান হতে যাচ্ছে বা কেন ম্রিয়মান? আপনি কি বলেন একজন রপ্তানিকারক হিসেবে? আসলে কৃষিজাত পণ্য যেটা আমাদের যে ইতিপূর্বে যে রপ্তানির হারটা অনেক বেশি ছিল, এর প্রধান কারণ হলো এখন যেটা কমেছে তার কারণ হলো আপনি জানেন যে আমাদের যে প্রচুর পরিমাণে বিমান কন্টেনার ভাড়া প্রতিদিন বেড়ে যাচ্ছে এবং আমাদের মালের যে কস্টিংটা পড়ে এর চেয়ে অন্য অন্য দেশের আমরা যেখানে আমাদের এই পণ্যটা এক্সপোর্ট করে থাকি ওখানে হয়তো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, চায়না, থাইল্যান্ড বিভিন্ন দেশের একটা প্রতিযোগিতা হয়। তো সেখানে আমাদের পণ্যটা যখনই কস্টিংটা হাই হয়ে যায় তখন ওদের রিকোয়ারমেন্টটা কমে যায়, এটা একটা ফ্যাক্টর। আর বিশেষ করে আপনি তো জানেন যে গ্লোবাল যে প্রবলেমটা, রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা হচ্ছে এখন, সেখানে আপনি ইতিপূর্বে দেখেছেন যে বাংলাদেশের তৈলের যে একটা ক্রাইসিস হয়েছে, যেমন আগে 85 টাকা 1 লিটার অকটেন বিক্রি হতো, সেটা 135 টাকা হচ্ছে। তো এই যে ডিফারেন্সটা হচ্ছে, এতে করে ধরেন আমাদের যে তৃণমূল পর্যায়ে বিশেষ করে যারা আমাদের যারা কৃষকরা আছে সেখান থেকে কৃষি পণ্যটা যখন আমরা এক্সপোর্ট করে থাকি সেখানে যে একটা ডিস্টেন্স থাকে, যেমন মনে করেন ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এইসব এলাকার থেকে আমাদের বিভিন্ন রকমের মনে করেন পণ্যগুলো আসে। তো এই পণ্যগুলো আসলে এখান থেকে আসতে যে গাড়িতে নিয়ে আসতে হয়, এখান থেকে যে কস্টিংটা পড়ে, এই কস্টিংটাই কিন্তু বেড়ে যাচ্ছে সব কিছু। আর বিশেষ করে আমরা ধরেন কোভিডের আগেও আমি আপনাকে একটা ছক আকারে দেখাচ্ছি, আমাদের এখানে আমরা যে এক্সপোর্টের ভলিউমটা ছিল, যেমন আমরা কৃষিজাত পণ্য 2016-17-তে দেখা গেছে আমরা 83.68 মিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি। এর পরবর্তীতে 2017 থেকে 2018 আমরা এখানে 80.18 মিলিয়ন মার্কিন ডলার। এর পরবর্তীতে দেখেন 2018 থেকে 2019 কিন্তু আমাদের পরিমাণটা আরও বেড়ে গেছে, তখন 100.35 মিলিয়ন। এখন কত? এখন এর পরেরটা বলছি আমি, একটু আপনাকে বলে না নিলে আপনি এই জিনিসটাকে আপনাকে করছি। যেমন 2019 থেকে 2020 সর্বোচ্চ আমরা এক্সপোর্ট করেছি, যেমন মনে করেন কৃষিজাত পণ্যের উপরে আমরা 164.50 মিলিয়ন মার্কিন ডলার আমরা সক্ষম হয়েছি আমরা এক্সপোর্টে কৃষিজাত পণ্যের উপরে। এরপরে যখন কোভিড এসেছে তখন কিন্তু আমাদের দেখা গেছে যে আমাদের বিভিন্ন ডেস্টিনেশনে আমরা টাইমলি মালটা এক্সপোর্ট করতে পারি না, বাইরের প্রচুর রিকোয়ারমেন্ট ছিল বাট আমরা দিতে পারিনি। সেখানে আস্তে আস্তে এখান থেকে 164 থেকে কমে 2020-21-এ 119.20-এ চলে আসছে। আর আপনি আমাকে যে প্রথমেই প্রশ্ন করছেন যে এখন কেন কমে আসছে, এখানে কিন্তু বর্তমানে এই আমাদের গত অর্থ বছরে 2021-2022-এ মাত্র 105.80 মিলিয়ন মার্কিন ডলার আমরা পাঠিয়েছি। এটার একমাত্র কারণ হলো আমাদের এই যে কস্ট বেড়ে গেছে, যার জন্য পণ্যটা আপনি যেটা বলছিলেন যে এই যে উড়োজাহাজ কস্টিংটাও তো অনেক বেড়েছে, তাই না? আগে আপনারা যেটি বলছিলেন বা আপনাদের ডাটায় যেটা বলে যে আগে যেখানে প্রতি কেজি সবজি
এক্সপোর্টের ক্ষেত্রে আপনার উড়োজাহাজে ভাড়া লাগতো মনে হয় 150 টাকার মতো, এখন সেটি লাগে মনে হয় 250 থেকে 300 টাকা। জি, ইউরোপের ডেস্টিনেশনে এরকমই হচ্ছে। আরেকটি বিষয়, আপনারা বিভিন্ন সময় যে সভা সেমিনার কিংবা আপনাদের কাছে যখন আমরা রিপোর্ট করার জন্য যাই, তখন আপনারা বলে থাকেন যে এই কৃষিপণ্য রপ্তানি একটা বড় বাজার হচ্ছে মধ্যপ্রাচ্য। জি, তো আপনারা এই মালগুলো যখন উড়োজাহাজের কার্গোতে পাঠান, তখন এটার সঙ্গে তৈরি পোশাকও যায়, সো আপনাদের একটু কস্টিংটা বেড়ে যায়। কিন্তু আপনি যখন পার্শ্ববর্তী দেশের সাথে কম্পিটিশন করেন, যেটি আপনি বলছিলেন যে পার্শ্ববর্তী দেশে কিন্তু এই কস্টিংটা কম, তখন যেমন যদি আমি ভারতের কথা বলি, তারা কিন্তু কৃষি পণ্যটাই শুধু রপ্তানি করছে, তাদের সঙ্গে কিন্তু তৈরি পোশাক বা অন্যান্য জিনিস যাচ্ছে না, সো তারা একটু কম পাচ্ছে, মানে তাদের পরিবহন খরচটা কম লাগছে। তো এইটা আসলে কতটা আপনাদেরকে কম্পিটিশনের মুখে ফেলে দিয়েছে? এইটাই আমাদের মূলত প্রধান কারণ হচ্ছে আমাদের এদের যে প্রতি কানেক্টিং ফ্লাইট অনেকগুলো বিমান বিভিন্ন দেশে তাদের মানে যাচ্ছে, যারা বিমানের দেখা গেছে যে আমাদের দেশে যে কয়টা ফ্লাইট আমাদের অ্যারাইভেল ডিপারচার হয় তার মনে করেন মিনিমাম 8-10 গুণ বেশি এদের বিমান। আর কম্পিটিশনের কারণে ওদের বিমানের ভাড়াটাও কম। আর তারপরে আরেকটা জিনিস, আমাদের যেমন মনে করেন আমরা যে সমস্ত কন্টেনারে এক্সপোর্ট করে থাকি, এসি কন্টেনারে, রেফার্ড কন্টেনার, এগুলোর মধ্যেও মানে ওদের ওখান থেকে কস্টিংটা বিভিন্ন দেশের ভেসেলগুলো ওখানে বেশি আছে, যার জন্য ওরা ওই এক্সপোর্টটা ওরা ত্বরান্বিত এবং বেশি পরিমাণে করতে পারে এবং ওদের প্রচুর পরিমাণ রেমিটেন্স ওরা পাচ্ছে। আর আমাদের যদি এই সুযোগটা থাকতো এবং আমাদের কমিউনিকেশনটা আরেকটু ভালো থাকতো, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন আমাদের চট্টগ্রামে সমুদ্র বন্দরে আন্তর্জাতিক একটা বড় পোর্ট হচ্ছে এখন, ওইটা হলে হয়তো আমরা আশা করি আরও বেশি এক্সপোর্ট এবং প্রাইসটাও কমে আসবে এবং সারা বিশ্বে আমাদের এক্সপোর্টের পরিমাণ আরও বেড়ে যাবে আশা করছি। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে এই কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে যারা আমাদের কাছ থেকে এই কৃষিপণ্যগুলো নেয়, তারা সবসময় একটা বিষয় অভিযোগ করেন যে আমাদের মানটা নিয়ে তারা প্রশ্ন করেন। এইটি আসলে কেন? এটি কি আমাদের ল্যাব সংকটের কারণে, নাকি আমাদের প্যাকিংটা ঠিকভাবে হয় না? এইটি কেন, এই অভিযোগটা কেন? এটা আসলে আমাদের কৃষিজাত পণ্যের যে প্যাকিংটা, আমি দেখেছি, আমি ইউকেতে, ইউরোপে, মিডল ইস্টে প্রতিটা জায়গায় আমি আমার বায়ারদের সাথে আমি দেখেছি। তো আসলে আমাদের দেশের যে প্যাকিংটা আমরা যেটা করে থাকি সচরাচর, আমরা কস্টিংটা কমের জন্য আমরা প্যাকিংটা অত উন্নত দিতে পারি না। উন্নত দিতে গেলে আমাদের আরও কস্টিংটা বেড়ে যায়। আপনি জানেন একটা কার্টুনে মিনিমাম আমাদের 1 থেকে 150 টাকা কস্টিং হয়ে যায়। 1 কেজি আমরা সবজি যদি রপ্তানি করে থাকি, সেখানে আমাদের ধরেন এখন কোয়ালিটি 100% রেডি করে কমপক্ষে 100 টাকা কস্টিং পড়ে যায়। তারপরে এর সাথে আপনি অ্যাড করেন বিমান ভাড়া, তখন ওই যে কস্টিংটা আরও বেশি বেড়ে যায়, যার জন্য আমরা কোয়ালিটিটা অতটা করতে পারি না। বিশেষ করে আপনি দেখেন চায়না, থাইল্যান্ড, অন্যান্য বিশ্বের কান্ট্রিতে তাদের প্যাকিংটা অনেক সুন্দর হয় এবং আপনি প্রতিটা পণ্যের ছবি প্যাকিংয়ের কার্টুনের উপরে দেওয়া থাকে। আমাদের কি টেস্টিং ল্যাবের সীমাবদ্ধতা আছে না? হ্যাঁ, এখানে আমাদের কোয়ারেন্টাইন সার্টিফিকেটের এগেনস্টই আমরা মালটা পাঠাই। মালের কোয়ালিটি আমরা A1 কোয়ালিটি, যেটা ফার্স্ট কোয়ালিটি, ওইটাই আমরা দিয়ে থাকি। বাট কার্টুনটাকে আমরা ইতিমধ্যেই আমাদের এক্সপোর্টার অ্যাসোসিয়েশন সহ ইপিবি এবং আমাদের সরকারের মনিটরিং সবাই এটার উপর গুরুত্ব দিয়েছে। আমরা হয়তো এটা সংকট কেটে যাবে, আর হয়তো আমরা 6 মাসের মধ্যে আমরা এক্সপোর্টের কার্টুন কোয়ালিটি আরও ভালো হবে আশা করছি। বিভিন্ন সময় তো আপনারা আরও একটি অভিযোগ করেন, সেটি হচ্ছে যে বিমানবন্দরে স্ক্যানার মেশিন শুধুমাত্র মনে হয় 2টি। এইটা একটা সবচেয়ে এটি আসলে বিলম্ব করছে কিনা, বা এটার জন্য আপনারা কতখানি পিছিয়ে পড়ছেন? এখানে আমাদের আসলে পেরিশেবল গুডসটা আমাদের যখন সব ফিনিশিং হয়ে কার্টুনে আমাদের যখন এয়ারপোর্টে চলে যায়, দেখা গেছে আমার একটা ফ্লাইট রাত 2টা বা 2:30টার দিকে ডিপারচার হয়। আমাদের এই পণ্যটা মিনিমাম এয়ারপোর্টে তাদের রিকোয়ারমেন্ট 6 ঘন্টা আগে আমাদের মালটা ওখানে পৌঁছাতে হবে। তো দেখা গেছে আমরা যদি এটা পেরিশেবল গুডস, এটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা 6 ঘন্টা আগে পৌঁছতে গেলে সে মালটা কোয়ালিটিটা শতভাগ আমরা করতে পারি না।
মনে করেন আস্তে আস্তে যেমন এসিড থেকে বের হয়ে মালটা মনে করেন নরমালে চলে যায়, তখন কিন্তু মালের ইয়েটাই হয়ে যায়। হ্যাঁ, তারপরে সমস্যা হলো বিমানের স্ক্যানিং মেশিনে যখন মালটা আমরা, আপনি তো জানেন শতভাগ স্ক্যানিং হয়ে 100% একটা মালের দেখে নিশ্চিত হয়ে সিভিল এভিয়েশন তারপরে এটা বিমানে উঠানো হয়। তো ওই ক্ষেত্রে স্ক্যানিং মেশিন যদি বন্ধ থাকে তাহলে আমরা কিন্তু টোটাল আমার মালটা এক্সপোর্ট হচ্ছে না। তাতে করে আমাদের যারা এক্সপোর্টার আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। কতক্ষণ দেরি হচ্ছে এটা? ধরেন যে ওখানে 6 ঘন্টা আগে পৌঁছিলেন, হ্যাঁ, আবার স্ক্যানিং করতে আবার কতক্ষণ সময় লাগে? স্ক্যানিং এখন এটা ডিপেন্ড টু ফ্লাইটের উপরে। যেমন দেখা যাচ্ছে একই সাথে 3-4টে যখন ফ্লাইট থাকে তখন স্ক্যানিংয়ে আমাদের এখানে ওরা এক একটা এক্সপোর্টার এক একটা ডেস্টিনেশনের যেটা আগে ফ্লাইট ডিপারচার ওইটা আগে দিতে চায়, তখন আমাদের মালটা পিছনে পড়ে থাকে। তো যার জন্য স্ক্যানিংয়ে যা মেশিনে যারা অপারেটিং তারাও চেষ্টা করে সর্বোচ্চভাবে আমাদের মাল, কিন্তু যখন দেখা গেছে স্ক্যানিং মেশিন 2টা আছে, একটা নষ্ট হয়ে যায়, তখন আমাদের বিপাকে পড়ে যেতে হয়। তখন দেখা গেছে ফ্লাইট শিডিউলটা টাইম মতো ওরা চলে যায়, আমরা টাইমলি মালটা দিতে পারি না। এটা সিভিল এভিয়েশনকে আমাদের এক্সপোর্টার অ্যাসোসিয়েশন থেকে তাদেরকে বলা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, তাদের সাথে মিটিং করা হয়েছে। দেখা গেছে এক একটা স্ক্যানিং মেশিন আপনার 7-8 দিন ভালো থাকে আবার নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে যে আপনারা আরও উন্নত মেশিন এখানে ইম্পোজ করবে, তাহলে আমাদের এক্সপোর্টটা আরও ত্বরান্বিত হবে আশা করছি। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে আমরা যে রপ্তানির সম্ভাবনার কথা বলি, যে সম্ভাবনা আছে, তাহলে কোন কোন দেশে এই সম্ভাবনাটা বাড়ছে এবং সেটি কাজে লাগাতে আমাদের কি করা উচিত? তো এই প্রশ্নটির উত্তর আমি নেব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক। আমাদের সঙ্গে আছেন লিটন গ্রুপ অফ কোম্পানিজের মাননীয় চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম লিটন, সিআইপি। আমরা তার সঙ্গে কথা বলছি দেশের কৃষি পণ্য রপ্তানির বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে। আমরা এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি যে কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের যে সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনা কেন কাজে লাগানো যাচ্ছে না, কেন কৃষি পণ্য রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে পড়ছে তা নিয়ে। আমাদের সঙ্গে আছেন লিটন গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম লিটন, সিআইপি। জি লিটন সাহেব, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, এই যে আমরা সম্ভাবনার কথা বলি, আসলে আর কোন কোন দেশে আমাদের সবজি রপ্তানির সম্ভাবনা বা কৃষি পণ্য রপ্তানির সম্ভাবনা উজ্জ্বল হয়ে আছে সামনে? আমাদের এখন বর্তমানে যে সমস্ত ইউরোপে, ইউকেতে, বিশেষ করে কানাডা, আমেরিকাতেও আমাদের প্রচুর পরিমাণে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তবে মিডল ইস্টে সবচেয়ে বেশি। তো মিডল ইস্টে বিশেষ করে সর্বোচ্চ ফ্লাইট এবং সৌদিতে মালটা এক্সপোর্ট বেশি হয়। সৌদি আরবে যাচ্ছে, দুবাইতে যাচ্ছে, কুয়েতে যাচ্ছে, যেখানে প্রবাসী বাংলাদেশিরা বেশি আছে, হ্যাঁ বেশি আছে, ওইখানে বেশি পরিমাণ এক্সপোর্ট হয়ে থাকে। এটাই আর কি। যে আমি আরেকটি বিষয় জানতে চাই, এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যে বিশ্বজুড়ে যে ডলার ক্রাইসিসটা যে শুরু হলো, যদিও এখন অনেক দেশ কাটিয়ে উঠতে পেরেছে, আমরা চেষ্টা করছি, কিন্তু তারপরও আমরা ওই জায়গাতে এখনও যেতে পারি নাই ক্রাইসিসটা কাটানোর। বরং আমদানিকারক যারা আছেন তারা সবাই ডলার সংকটে ভুগছেন। তো এই ডলার ক্রাইসিসটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? অ্যাকচুয়ালি আমাদের দেশের, আপনি জানেন আমাদের কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 21.71 বিলিয়ন মার্কিন ডলার আছে। অ্যাকচুয়ালি আমাদের এরকম বেশি কোনো সংকট না। এটা আসলে আমাদের সবাই বলে থাকে যে আমাদের ডলার সংকট হচ্ছে না। আপনি দেখেন প্রতিটা প্রতিষ্ঠান ভালো যাচ্ছে, ভালো চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বিভিন্নভাবে স্টেপ নিয়েছে এবং বিশেষ করে ফরেন রেমিটেন্স আসতেছে, যারা প্রবাসী তারা প্রচুর পরিমাণে ফরেন রেমিটেন্স আসতেছে। এখন আমি যদি আজকের জরিপটা করি যে আজকে হয়তো রিজার্ভেশন একটু কম থাকতে পারে, পরের দিন কিন্তু রিজার্ভেশন বেড়ে যায়। এখানে ধরেন আমাদের বিভিন্ন মিডিয়ায় তারা দেখে থাকে যে আজকের রিজার্ভেশনটা কি, ওইটার উপরে তারা নিউজটা করে। এতে করে ধরেন আমাদের কিছু কিছু ব্যবসায়ীরাও আমি দেখি ডলার কিনে
তারা রিজার্ভ নিজের পার্সোনাল রেখে তারপরে তারা মজুত ডলারটাকে করছে, হ্যাঁ। মজুত করে এটাকে আরো দাম বাড়াচ্ছে। অভিযানেও কিন্তু অনেকে ধরা পড়েছে। হ্যাঁ, ধরা পড়েছে। এখানে আমি মনে করি ডলার কোনো সংকট নেই, এবং জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটা জায়গায় মনিটরিং করছে। এবং আপনি জেনে আমি খুশি হবেন, আমাদের হয়তো আর ৩-৪ মাসের মধ্যে আমাদের এই রিজার্ভেশন আরো অনেক বৃদ্ধি পাবে। হ্যাঁ, কিন্তু সেটি কিভাবে? প্রবাসীরা তো যে রেমিটেন্স পাঠানোর গতি তো আসলে স্লো। এখন এখানে কিছু কথা আছে, যেমন মনে করেন প্রবাসীরা তারা রেমিটেন্স পাঠানোর জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2.5% প্রণোদনা দিয়েছেন তাদেরকে। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা খাতটা অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করার প্রধান একটা হলো প্রবাসী। এই প্রবাসীরা তাদের যদি আরেক 1% তাদেরকে ইন্স্যুরেন্স করে দেয়, যেমন 2.5%-এর সাথে 1% সে দেশে আসলে যাতে সে ভালোভাবে সেই ইন্স্যুরেন্সটা দিয়ে কভার হয় সব কিছু। এবং মনে করেন এই যে আরেকটা ব্যাপার আপনাকে বলি, যেমন মনে করেন আমাদের বিভিন্ন দেশের পাসপোর্টের একটা বড় সমস্যা। যেমন মনে করেন তাদের আমাদের যখন আগে মেশিন রিডেবল পাসপোর্ট ছিল, তো এখন যখন ই পাসপোর্টে রূপান্তর করা হয়েছে, তো তখন দেখা গেছে অনেকের বাবার নামে হয়তো মোহাম্মদ ছিল, এখন সার্টিফিকেটে দেখা গেছে যে সে মোহাম্মদ নেই। এখন যখনই সে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যখনই পাসপোর্ট করতে গেছে, তখন দেখা গেছে সে এটার জন্য সে সারা বিশ্বে আমাদের সব জায়গায় নেই, মেশিন রিডেবল মেশিন নেই। হ্যাঁ, ওইটা আমাদের যখনই ই পাসপোর্ট করা হয়েছে, এই ই পাসপোর্টের ক্ষেত্রে তারা জটিলতায় তারা পাসপোর্টের যদি তার ভিসা এবং পাসপোর্টের সঠিকতা না থাকে, তাহলে সে রেমিটেন্স পাঠাইতে একটু ব্যর্থ হয়ে যায়, তখনই অবৈধ পথে তারা পাঠাইতে চেষ্টা করে। সেটি আমি একটু বলতে চাচ্ছি, এটি আসলে আমার শেষ প্রশ্নই হবে সম্ভবত। সেটি হচ্ছে যে এই যে অনেকে বলছেন যে রেমিটেন্স বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলে আসতে মানে তারা খুব বেশি উৎসাহ হচ্ছে না, কারণ প্রণোদনাটা কম। আপনি বলছেন যে এটার সঙ্গে যদি ইন্স্যুরেন্স করা যায় তাহলে বাড়বে, কিন্তু আমরা দেখছি যে মোবাইল হুন্ডির মাধ্যমে প্রচুর পরিমাণে রেমিটেন্স মানে ডলার আসছে দেশে। তো এটি কেন, তারা হুন্ডি কেন বেছে নিচ্ছে? এটা আসলে আমাদের সরকারের যে মনিটরিং করছে, এবং এটা মনে করেন যারা বিশেষ করে বিকাশে যারা টাকা পাঠাচ্ছে, এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ে যদি মনিটরিং করে এটা বন্ধ হয়ে যাবে অচিরেই, আমি মনে করছি। আপনার কি কোনো পরামর্শ আছে কিনা যে কিভাবে আমরা হুন্ডিটা বন্ধ করতে পারি? এটা আমার মনে হয় যে পাসপোর্টের জটিলতাটা যদি শেষ হয়ে যায়, মানে আমাদের বিশেষ করে এক একটা জোনে আশেপাশের 2-3টা দেশের সাথে যদি সব দেশ তো সম্ভাবনা করা খুব মানে কঠিন হয়ে যাবে। মানে বিশেষ করে মেশিন রিডেবলের সেখান থেকে যদি ভোটার আইডি ঠিক করে, তারপর যদি তার পাসপোর্ট ঠিক করে, সেখানে মনে করেন এখন বর্তমানে আমাদের কিছু কিছু দেশে অ্যাম্বাসিতে দেওয়া হয়েছে। তো এইটা পাসপোর্ট জটিলতার একটা কারণ। আর একটা কারণ হলো আপনার যদি প্রবাসীদেরকে 1%, আমি ইতিপূর্বে বলেছি, 1% যদি বৃদ্ধি করা হয়, তাহলে আরও বেশি পরিমাণে এটা হবে। 1% ইন্স্যুরেন্স দিলে ধরেন, এবং সে দেশে এসে প্রবাসীদেরকে আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বয়স্ক ভাতা বিভিন্ন রকমের স্কিম দিয়েছেন। তো প্রবাসীরা যারা একটা প্রবাসী বিদেশে থেকে 10-15-20 বছর তার লাইফটা একটা পর্যায়ে শেষ করে তারপর দেশে আসলে তাদের জন্য যদি একটা ভাতা সিস্টেম করে, এবং অনেক প্রবাসীরা আপনি দেখেন যে তারা অনেক কষ্ট করে তার সংসার চালাচ্ছে, এবং এখানে সে দেশে এসে কিছু করতে পারতেছে না। এরকম যদি সরকারের আরও মনিটরিং আরও উচ্চ পর্যায়ে তারা যদি প্রবাসীদের জন্য কিছু ইনসেন্টিভের ব্যবস্থা করে, তাহলে হয়তো বা মনে হয় আরো মানে এটা করা সম্ভব। জি জনাব লিটন, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ, এবং এটিএন পরিবারের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এটিএন নিউজের